এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেমন মানুষ আপনি? কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে হয়, জানেন না? আপনি তো প্রথম দিন ধন্যবাদ নেননি। ব্যস্ত ছিলাম তাই নেইনি, এখন তো নিতে চাই। এনাফ সময় আছে আমার। নরি আমতা আমতা করে বলে, ধন্যবাদ। গলা কাঁপছে কেন আপনার? নরি চমকে তাকিয়ে রইল পিটপিট করে। ইরাদ পুনরায় হাসল, শব্দহীন চঞ্চল হাসি। প্রথম দিন ভেবেছিলাম আপনি বড্ড বাচাল মেয়ে, কিন্তু আপনি আমার ধারণা বদলে দিয়েছেন। ইরাদ আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। চঞ্চল মুখটায় হঠাৎ গাম্ভীর্য হানা দিল। নরি পূর্বের ন্যায় পিটপিট করে চেয়ে রইল ইরাদের পানে। সরি। নরির বিস্ময়ে চোখ কপালে উঠে গেছে। মানে সরি কি জন্যে? কিসের সরি? অস্ফুট স্বরে শুধালো। সরি কেন? সেদিন রাতের জন্যে মাথা ঠিক ছিল না আমার, তাও আপনাকে বিভ্রান্তে ফেলার জন্য আমি দুঃখিত। আমি অসম্ভব লজ্জিত। ফাইনালি কল তাহলে দিলি? কেন তুমি কল দিতে পারোনি? কথা বলার জন্য কাল থেকে মন কতটা হুসখুস করেছে জানো? আরে আমি তো দেখতে চেয়েছিলাম তুই কতদিনে ফোনে রিচার্জ করা আছে, নতুন শহরে গিয়েছিস, নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছিস, সবই পারতে হবে। এই জন্যই তোকে কল দিইনি, যাতে তুই রিচার্জ করে নিজে আমাকে কল দিস। আচ্ছা রাখো এসব কথা, গুরুত্বপূর্ণ কথা শোনো। মাহি নড়ে চড়ে বসল। বর্তমানে সে ভার্সিটিতে আছে, অবশ্য বন্ধুদের থেকে কিছুটা দূরে অবস্থান করছে। মাহি গলা খাকারে দিয়ে বলে, হ্যাঁ বল, আমি শুনছি। নরি ফোঁস করে নিঃশ্বাস ফেলে ইরাদের সম্পর্কে একে একে সবটা খুলে বলল মাহিকে। মাহি সবটা শুনে কিংকর্তব্য বিমূঢ় অস্ফুট স্বরে বলে ওঠে, হোয়াট এ কোইন্সিডেন্স! সব রাজনীতি তোর পিছিয়ে লাগছে কেন? নরি ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। ইরাদ রাজনীতিবিদ ঠিক আছে, কিন্তু মাহি আবার কার সাথে কথা বলছে? মানে? প্রীতমের মাও তো একজন নেত্রী, তুই ভুলে গিয়েছিস? নরির চোখ এবার কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই মহিলা নেত্রী, সে তো বুঝতেই পারেনি। মাহি আবার বলে উঠে, তবে তুই যাই বলিস, তোর ওই নেত্র বিষয়টা সুবিধা লাগছে না। হতে পারে প্রেম টেম ভাব এসেছে। মাহি আপু এরকম কিছুই না, আমি সাধারণ একটি মেয়ে, সে বিরাট মাপের মানুষ, এসব স্বপ্নেও আশা করা যায়। এর মানে তুই চাস আশা করতে? আমি কখন বললাম? নরির বোকা কথায় মাহি ফিক করে হেসে দিল। হাসি থামিয়ে বলে, মজা করলাম, সব বাদ দে। ওখানে গেলে ঠিক আছে টিউশন করবি না? অন্যদের ভরসা কতদিন বসে বসে খাবি? হ্যাঁ ঠিক একটা পয়েন্ট। নরির মধ্যে এরকমই একটা ভাবনা এসেছিল, কিন্তু সময় স্বল্পতায় সেই ভাবনা বেশি দূর গড়াতে পারেনি। ঠিক বলেছ, কিছু একটা করা দরকার। এডমিশনের প্রস্তুতি নিয়েছিস? বই খাতায় তো সব ফেলে এসেছি। আরে সমস্যা কি? তোর ওই বোন আছে না, কি যেন নাম, ও হ্যাঁ সারিয়া, ওই মেয়ে তো ইন্টার পড়ে, ওর বই ব্যবহার কর, ধার নিয়ে পড়। নরি মুগ্ধ হলো। এই মাহির কাছে যেন নরির সকল সমস্যার সমাধান আছে। কি সুন্দর 2 সেকেন্ডে সমস্যার সমাধান দিয়ে ফেলে। আজ নরির ইচ্ছে করছে কৃতজ্ঞতায় মাহিকে সালাম দিতে। এত ভালোবাসে কেন তাকে মাহি? তুমি এত ভালো কেন মাহি আপু? তুই যে লক্ষ্মী ভাই। বইয়ের বিষয়টি শারিফার সাথে আলোচনা করে মিটিয়ে নিয়েছে, কিন্তু এখন টিউশনি সেটা কই পাবে? ঢাকা শহরের কিছুই তো সে চিনে না। এছাড়া টিউশনি করানোর পূর্ব অভিজ্ঞতা খুব কম তার। এই বিষয়ে কার সাথে আলোচনা করবে সে? এসব নানান চিন্তায় নরি রুমের এখন থেকে ওখানে প্রায়জারি করছে, বরাবরের মতোই অধর নখ। বেশ চিন্তিত হলে নরি সবসময় একই কাজ করে থাকে। এখন বিকাল আসরের নামাজ কিছুক্ষণ আগে শেষ করেছে। ফ্রিসা রুমের এক কোনায় কুসুমের উপর আরাম করে ঘুমোচ্ছে। মিনিট খানেকের মধ্যেই শারিফা প্রবেশ করলো রুমে। শারিফা সেজে গুজে বেশ তৈরি হয়ে এসেছে। এই রূপে শারিফার আবির্ভাব একদমই প্রত্যাশাজনক ছিল না। নরি পিট করে শারিফার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, কোথাও যাচ্ছ? হ্যাঁ, সাথে তুমিও যাচ্ছ? শারিফার এমন উচ্ছ্বাসময় বাক্য শ্রবণ হতেই নরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলছে কি শারিফা? সে আবার কোথায় যাবে? মানে বুঝতে পারিনি তোমার কথা। আহা আপু, ঘুরতে যাব, আমার বান্ধবীরাও আসবে, বেশ মজা হবে। দ্রুত তৈরি হয়ে নাও তো, সময় বেশি হাতে নেই।
নরি কিরূপ অভিব্যক্তি দেখাবে বুঝে উঠতে পারল না, ঘাড় বাঁকিয়ে এক পলক ফ্রিসাকে পরখ করে নিল। শারিফা এবার নরির বাহু ডোরে ঝাঁকালো মৃদু। নরি চমকে উঠে শারিফার দিকে ফিরতেই শারিফা অনুনয়ের স্বরে বলে, প্লিজ আপু, চলো না। তোমার সাথে ঘোরার অনেক ইচ্ছে আমার, মাও অনুমতি দিয়েছে। তাহলে সমস্যা তো থাকার কথা না। নরি মুখ গুছে চুপ করে থাকে। এখনও সিদ্ধান্ত নিতে পারছে না সে আদৌ যাওয়া ঠিক হবে কিনা। শারিফা যেভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাতে নরির না গিয়েও উপায় নেই। নরি হঠাৎ বলে ওঠে, নিদ্র কোথায়? খেলতে গেছে, আসতে আসতে সন্ধ্যার পর। তাহলে ফ্রিসা? আরে ধুর, মা আছে তো, ঠিক সামলে নেবে। দেখছো না মহারানী কিভাবে ঘুমোচ্ছে, মনে হয় না সহজে ঘুম ভাঙবে। এক সেকেন্ড, তোমার বিড়াল মেয়ে নাকি ছেলে? নরি মুচকি হাসলো, ঘাড় ঘুরিয়ে ফ্রিসার দিকে লক্ষ্য করে বলে, মেয়ে, তবে আমার মতো ভীতু নয় সে, বেশ সাহসী। হাসলো শারিফা। নরির আলতো গাল টেনে বলে, তুমিও একদিন প্রচণ্ড সাহসী হবে, সেই দিন দূরে নেই। এখন বাদ দাও সব, দ্রুত তৈরি হয়ে নাও, আমি অপেক্ষা করছি। শারিফা ব্যস্ত পায়ে মুঠোফোন ব্যবহার করতে করতে বেরিয়ে গেল। নরি তপ্ত শ্বাস ফেলে নতুন জামা নেওয়ার জন্য অগ্রসর হলো। ইরাদ এক মনে বহুক্ষণ একটি ফোন নাম্বারের দিকে তাকিয়ে আছে। নাম্বারটা স্ক্রিনশট তোলা, যাতে ইরাদ ভুল করেও সেই নাম্বারে কল না দিতে পারে। নিজের প্রতি আজকাল কনফিডেন্সটা হালকা হয়ে গেছে, সর্বক্ষেত্রে নয়, একজন মানবীর ক্ষেত্রে। মনে মনে যে ভয়টা পেয়েছিল ঠিক তাই। বেশ কয়েকবার স্ক্রিনে টাচ করে ফেলেছিল কল দেওয়ার জন্যে। ভাগ্যিস স্ক্রিনশট ছিল, নয়তো সত্যি সত্যি কল চলে যেত। এভাবে ক্রমান্বয়ে চলছিল। নিখিল নাক মুখ কুঁচকে ইরাদের কাণ্ড দেখছে। এরে দেখে কে বলবে এ সমাজসেবক, একজন রাজনীতিবিদ। যেভাবে একটি মেয়ের ছবিও নয়, নাম্বার দেখছি সেখানে পাক্কা পাগল ব্যতীত কিছুই মনে হচ্ছে না তার। যার কাজের জন্যই দেখা পাওয়া যেত, সে আজ পুরোটা দিন অবসর সময় পার করছে। বড়ই অদ্ভুত। তৎক্ষণাৎ ইরাদ আবারও কলে টাচ করে ফেলল নিজের অজান্তেই। নিখিল শব্দ করে নিঃশ্বাস ফেলে বলে, ওটা স্ক্রিনশট, কল লিস্ট নয়। ইরাদ হুট করে ফোন পকেটে পুরে ফেলল। হাই তুলতে তুলতে বলল, এক কাপ চা দেন তো মামা। নিখিল মুখ ভোতা করে বলে, এভাবে এড়িয়ে চলছিস কেন? কখন করলাম? এই যে অচেনা একটি মেয়ের জন্য পাত্তাই দিচ্ছিস না। বেঞ্চিতে বসে ডান ভ্রু সামান্য কুচকালো ইরাদ, সরল কণ্ঠে শুধায়, কোন মেয়ে? ঢং কম কর, সবই দেখি। তাহলে তুই কিছুই দেখিসনি রাস্কেল? নিখিল ভেংচি কেটে ইরাদের বাড়ির দিকে তাকায়। হুটহাট ডানে বামে নজর চলে যায় না অজান্তে, সেরকমই নজর চলে যায় খান ভিলার গেটের দিকে। নিখিল বিষয়টি গুরুত্ব না দিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইলেও পরপর আবার সেদিকে নজর ঘুরালো। ইগলের মতো সূক্ষ্ম চোখ নজর দিল, চেনার চেষ্টা করলো কাউকে। ভ্রু কিঞ্চিত কুঁচকে বলল, ওটা কি তোর কালো পরি নাকি? ইরাদ চমকে নিখিলের দিকে তাকায়। ইরাদের নজরই বলে দিচ্ছে নিখিলের কথার আগামাথা কিছুই বোঝেনি। রোষপূর্ণ কণ্ঠে শুধায়, মানে? ওদিকে দেখ। ইরাদ নিখিলের দৃষ্টি অনুসরণ করে গেটের দিকে তাকালো। শারিফাকে চিনতে পেরেছে। শারিফার সাথে মেয়েটাকে দেখা গেলে ইরাদ চোখ বুজে অন্যদিকে ফিরে গেল। হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে সে। কয়েক সেকেন্ড পার হতেই আবারও তাকালো। চাহনি বড্ড ব্যাকুল কালো রঙা জামা পরিহিত মেয়েটিকে দেখার জন্যে। তাই তো বেহায়া নজর পুনরায় সেদিকেই চুম্বুকের ন্যায় টেনে নিল। শারিফা রিকশার জন্য কিছুটা সামনে চলে যায়। বেশ বড় বড় পায়ে, দমকা হাওয়ায় নরি জর্জেট ওনাটা মাথা থেকে বারবার পড়ে যাচ্ছিল। তাই সেটা সামনে এগোতে এগোতে ঠিক করছিল। এই জন্য হাট গতিও ছিল ধীর। এজন্য শরীফার থেকে কিছুটা পেছনে পড়ে গিয়েছিল। হঠাৎ বাতাসের ন্যায় ইরাদ তার সামনে এসে দাঁড়ায়। নরি ভূত দেখার মতো চমকে যায়। আরেকটুর জন্য দুজনের মধ্যে সংঘর্ষ হয়নি, নয়তো কঠিন ধাক্কার সম্মুখীন হতো। মাস্ক পরিহিত ব্যক্তিটিকে না চিনতে পারলেও ইরাদের চোখ জোড়া দেখে আন্দাজ করে ফেলল। এদের হঠাৎ আগমনে নরি বেশ ভয় পেয়েছে। তাই সে বক্ষে ধু ফেলার ভঙ্গি করলো। অতঃপর আশেপাশে ভীত নজরে তাকিয়ে ইরাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই ইরাদ হঠাৎ জোরে ডাক দিল নরির দিকে তাকিয়েই। শারিফা! একের পর এক শারিফাকে ডেকে চলেছে ইরাদ, তাও নরির দিকে তাকিয়ে। এদিকে নরির ভয়ে হাত পা জমে গেছে। এভাবে চিল্লাপাল্লা করে ডাকছে কেন? কানের জায়গা তো কান রইল না। ওদিকে ফিরে ডাকুক না। এদিকে কি? আর নরি আমতা আমতা করে বলে, এদিকে ফিরে রাখছেন কেন? শারিফা তো সামনেই আছে, ওদিকে যান। আপনার কাছে জিজ্ঞেস করেছি আমি কিভাবে ডাকবো।
এবার নরির বুলি একদম বন্ধ হয়ে গেল। এমন তেড়া কথা বলার কি আছে? দুনিয়াতে কি সহজ কথার অভাব পড়েছে, নাকি উনি বলাই শেখেনি? নরির মনের মধ্যে দু চারটা গালমন্দ করতে ছাড়ল না। অভদ্র ছেলে কখনো কখনো খুব ভালো সাজে, আবার অভদ্রের সংজ্ঞাও দেখিয়ে দেয়। নরির মুখ বাঁকি ইরাদের ডান পাশে কেটে যেতে নিলে ইরাদ আবারও পথ আটকালো। নরি বিরক্ত হয়ে বাম পাশে যেতে নিলে ইরাদ বাম পাশেও চলে আসে। মহা বিরক্তির মধ্যে পড়ল তো। চাইছেটা কি লোকটা? পথ আগলে দাঁড়িয়েছেন কেন? সরে দাঁড়ান। আপনি যেতে পারছেন না? আমি তো আর আপনাকে বেঁধে রাখিনি। নরি আর কিছু বলতে নিলে শারিফা চলে আসে, ইরাদের উদ্দেশ্যে বলে, এভাবে ডাকছো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি নওরি আপুর কি না কি হলো। ইরাদ অনিমেষ নরির বিরক্তিতে আগলে রাখা মুখশ্রীতে নজর আটকে বলল, নৌরি ফুলগুলো খুব অমায়িক হয় তাই না? এভাবে বেরিয়েছে কেন বলতো? তার জামাটার মতন আশেপাশের মানুষদের নজরও যে কালো। কিছু একটা হয়ে গেলে এর দায়ভার কে নিবে? কিছু বলবে ভাইয়া? হুঁশ ফিরল ইরাদের। ঘন ঘন পলক ফেলে ঘাড় বাঁকিয়ে শারিফার দিকে তাকালো। এদিকে শারিফা ইরাদের কথাগুলো না শুনলেও নরি শুনেছে। কাছাকাছি ছিল বিধায় শুনতে পেয়েছে। ইরাদের মুখে এরকম উক্তি শুনে নরির নিঃশ্বাস যেন গলায় আটকে আছে। ইরাদ হালকা কেশে বলে, কিছু না তো। কোথায় যাচ্ছিস এখন? আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। নওরি আপু সারাদিন বাসায় থাকে, তাই ভাবলাম নওরি আপুকেও সাথে করে নিয়ে যাই। ইরাদ মাথা নিচু করে নরির দিকে তাকাতেই নরির নজর ঘুরিয়ে ফেলল। সব কেমন এলোমেলো লাগছে তার। তীব্র এক অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। নরি সন্তর্পণে ইরাদের থেকে সরে আসে এবং শারিফার পিছে গিয়ে দাঁড়ালো। ইরাদ অবাক হওয়ার ভান ধরে বলে, একা কেন যাবি তাহলে? আমিও যাব, চল। না না, তুমি তো ব্যস্ত মানুষ, আমাদের সাথে যাবার প্রয়োজন নেই। বেশি বকবক করিস, দাঁড়া আমি সিএনজির ব্যবস্থা করছি। বলেই ইরাদ কিছুটা দূরে গিয়ে কাকে যেন কল করলো। মিনিট পাঁচেকের মধ্যে একটা সিএনজি চলে আসলো। নরি বেশ অবাকই হলো, মনে মনে ভাবলো ক্ষমতা থাকলে মানুষ কি না করতে পারে। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু নরি বসেছে মাঝে। নরির ডান পাশের সিটটা খালি। ভয়ে এবার জমে গেল নরি। এখন কি ইরাদের গা ঘেঁষে বসতে হবে? গলা শুকিয়ে রীতিমতো কাট কাট। পাশে ঘেঁষে বসা শারিফার উদ্দেশ্যে কম্পিত গলায় আওড়ায়, পানি হবে শরীফা? নেই তো আপু। পানির কথা শুনে ইরাদ পাশের দোকান থেকে এক বোতল কিনে আনলো। নরি কোলে বোতলটা ছুঁড়ে মেরে আলতো স্বরে হেসে বলল, বেশি ভাবনা ভালো নয় নৌরিফুল। বলেই নরির দিকে লোহার গেটটি লাগিয়ে দিতে বলল ড্রাইভারকে। অতঃপর ড্রাইভারের পাশের ডোরটি খুলতে ইশারা করলো। পুলিশে দেখলে সমস্যা হবে, আপনি পিছে বসুন। কচু করবে পুলিশে, আপনি খুলেন। পুলিশকে আমি বুঝে নিব। কিন্তু তারাই আছি, দ্রুত খুলে দিন। ড্রাইভার উপায়ন্তর না পেয়ে লোহার গেটটি খুলে দিল। নরি পিটপিট করে ইরাদকে দেখছে। এই ছেলেটার উদ্দেশ্য একদমই ধরতে পারে না। এক এক সময়ে এক এক রূপ। বহুরূপী মানুষ, হ্যাঁ ঠিক, বহুরূপী মানব সে। সিএনজি চলতে শুরু করলে নরি খোলামেলা বসলো। শান্তি লাগছে। বাইরে কিছুক্ষণ এক মনে তাকাতেই কি মনে করে সামনে তাকালো। সিএনজি লুকিং গ্লাসে ইরাদের সূচের মতো চাহনি মারাত্মক চমকে উঠল সে। তড়িৎ শটান মেরে বসেছে নরি। নরির এরূপ অভিব্যক্তিতে ইরাদ সামান্য হাসল, শব্দহীন সেই হাসি। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা হাসি কেউ উপলব্ধি করতে পারল না। তার বেশ ভালো লাগছে নরিকে জ্বালাতে। মেয়েটা বড্ড ভীতু এবং সরল। অবশেষে একটি পার্কে আসলো ওরা। আসার পথে কোনো রকম পুলিশের ঝামেলায় পড়তে হয়নি তাদের। পার্কটি বেশ বড়। নানান মানুষের আনাগোনায় কিছুটা ভিড় জমেছে। শারিফা নরির এক হাত ধরে কাউকে কল দিতে দিতে সামনে এগোচ্ছে, আর ইরাদ পকেটে দুই হাত গুজে নরির পাশাপাশি হাঁটছে। নরি কোনা চোখে একবার পরখ করে নিল ইরাদকে। মাস্ক এবং কালো সানগ্লাস মুখশ্রীতে আবৃত, কপালে এক দুটি চুল পড়েছে অবশ্য। সিলভার কালারের মধ্যে একটি টি শার্ট পরিহিত। লম্বা চড়া লোকটি দেখতে খারাপ না, তবে মাঝে মধ্যে মনে হয় তার ব্যবহারে বেশ ঘাটতি রয়েছে। যাক, আমায় পর্যবেক্ষণের জন্য দুটো চোখ অন্তত আল্লাহ দিয়েছেন।
নরির চোখ বড় বড় করে ঘাড় বাঁকিয়ে তাকালো। ইরাদ নরির দিকে তাকিয়ে হাসলো। চশমা ভেদ করে ইরাদের চোখগুলোকে ধরতে চাইলো যেন। সেই চোখে কি চলছে তাও দেখার বড্ড আগ্রহ জমেছে। গোধূলি লগ্নের তীক্ষ্ণ কিরণ কিছুটা সানগ্লাস ছুঁয়েছে। সেই কিরণের ঝাপটায় বুঝে নিল ইরাদের চোখ জোড়া হাসছে। হাসির ভাঁজে লুকায়িত বিরাট পরিসরের এক চঞ্চলতা। নরির সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নিল। অন্তঃস্থলে উথাল পাতাল ঢেউ খেলছে। অসম্ভব স্রোত বয়ে যাচ্ছে তার। এই স্রোত ভীষণ এলোমেলো এবং অচেনা। ইরাদ হঠাৎ শারিফার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আশেপাশেই আছি। তোদের দেখা সাক্ষাৎ এবং আড্ডা ফাড্ডা শেষ করে কল দিস, আমি নিয়ে যাব বাসায়। বলেই ইরাদ ভিড়ের মাঝে হারিয়ে গেল। নরির বুঝে আসে না এই অদ্ভুত লোকটি এত গরমের মাঝে মাস্ক এবং সানগ্লাস পরে কেন সিদ্ধ হচ্ছে। গরমের মধ্যে এসব পরে কেন পাগল লোক ঘুরে। যেমন আজীব লোক তেমনি তার আজীব কারবার। ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই ধপ করে বিছানায় গা এলিয়ে দিল নরি। নরি শুতেই ফ্রিসা ধপ করে নরির পেটের উপরে উঠে আসে। নরি ক্লান্ত স্বরে বলল, গরম লাগছে ফ্রিসা, সরে যায়, পরে কোলে উঠিস। ফ্রিসা শুনল না নরির বাণী। পিটপিট করে নরি দেখছে সে। নরি ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বুজে ফেলল। ভাবতে লাগলো আজকের পুরো দিনের ঘটনাগুলো। ফেরার সময় ইরাদ আসেনি, তার জরুরি কাজ পড়ে যাওয়ায় চলে যেতে হয়েছিল। তবে ইরাদ ঠিকই একটি সিএনজি ঠিক করে দিয়ে গেছে। নিজের দায়িত্বে যেন বেশ অটল মানব সে। হঠাৎ টিউশনের কথা মাথায় এলো। আচ্ছা, টিউশনে নিয়ে নূরজাহান আন্টির সাথে যোগাযোগ করলে কেমন হয়? টিউশনের কথা বলাই যায়। নরি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো এ বিষয়ে নূরজাহান আন্টির সাথে একবার কথা বলে নিবে। হয়তো উনি আশেপাশে বাচ্চাদের চিনে, তাহলেই তো এই হোক। হঠাৎ নরির ফোনের রিংটং শুনতে পেল। শব্দটি বালিশের নিচ থেকে আসছে। নরি ফ্রিসাকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো। বালিশের নিচ থেকে ফোন বের করলো সে। বাহিরে ফোন নিয়ে যায়নি নরি, বাসাতেই ছিল। ফোন হাতে নিতে বেশ চমকালো। মাহির তরফ থেকে বেশ কয়েকবার কল এসেছে, কিন্তু কেন? খারাপ কিছু ঘটেছে কি? ভয়ে গলা শুকিয়ে এলো তার। দ্রুত কল রিসিভ করে কানে দিল সে। পরপর ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, হ্যালো, এত কল দিলে যে, কিছু হয়েছে? সর্বনাশ হয়েছে রে নরি। তুই পালিয়ে যাওয়ার পরের দিনই প্রীতমের মা বাবা আত্মীয় স্বজন নিয়ে তোদের বাড়িতে হাজির হয়। তাদের উদ্দেশ্য ছিল সেদিনই প্রীতমের সাথে বিয়ে করিয়ে নিজেদের ঘরে তোলার। কিন্তু যখন তোকে বাড়িতে পায় না, তখন এলাহি কাণ্ড ঘটিয়ে যায়। প্রীতমের বিশ্বাস রাফি এবং তার মা মিলেই তোকে কোথাও সরিয়ে ফেলেছে। এই নিয়ে প্রীতম যাচ্ছে তা ব্যবহার করেছে। প্রীতমের মা তো তখনই বলেছে, আমার প্রীতমের বউকে যেখান থেকেই হোক আমি খুঁজে বের করবই। রাফিয়া প্রীতমের এমন রূপ এবং পরিবারের এমন রূপ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিন প্রীতমের ব্যবহার না মানতে পেরে আত্মহত্যা অবধি করতে গিয়েছিল, কিন্তু তাকে থামিয়ে ফেলা হয়। সবটা শুনে নরি স্তব্ধ। বিমূঢ় থমকালো। তার অগোচরে এত বড় ঘটনা ঘটে গেল, সত্যিই অবিশ্বাস্য। নরি অস্ফুট স্বরে বলে, এগুলো কি সুরভি বলেছে? তাই নয়তো কি? তুই পালিয়ে গিয়েছে শুনে আমার মাও আমার উপর নজরদারি শুরু করেছে। হয়তো তার মনে সন্দেহের দানা বুনেছে। এখন তোকে আমি সবসময় কল দিতে পারবো না। আমি ভার্সিটিতে থাকাকালীন সময় কথা বলতে পারবো, কারণ আমি চাই না তোর সম্পর্কে কেউ জেনে যাক। পরে দেখা গেল তোর মা আমার মা প্রীতমের মায়ের কাছে গিয়ে লাগিয়ে দিল। এসব নেতৃত্বের জন্য বাঁ হাতের কাজ। তুই সাবধানে থাকিস নরি, একদম ভয় পাবি না, নিজেকে শক্ত রাখবি। নরির মনে আজ বড্ড কুটাকছে। একরাশ ভয়ে তাকে জেগে ধরেছে। এখন কি হবে? সে কি প্রীতমের হাতে ধরা পড়ে যাবে? এ কোন পরীক্ষায় ফেললো উপরওয়ালা? পর মুহূর্তেই আবার মনে হলো না, ভয় পেতে তো সে পালিয়েছে নিজের মতো করে বাঁচবার জন্য। নরি আর অন্তত নিজের ওপর কারো কর্তৃত্ব ফলাতে দেবে না। কিন্তু রাফিয়ার জন্য বড্ড খারাপ লাগছে তার। বোনটা সব সত্য জেনে যে এই পদক্ষেপ গ্রহণ করবে কে জানতো? নরি আপন মনে বলে ওঠে, তুমি বলছো ভয় না পেতে, কিন্তু তোমার গলা কাঁপছে কেন আপা? মাহি থতমত খেয়ে গেল। রুদ্ধশ্বাস ফেলে বলে, আশঙ্কা নরে, আমি ভয় পাচ্ছি বলে এ না যে তোকে ভয়ে নিজেকেই গুটিয়ে ফেলতে হবে। নিজেকে শক্ত কর, কারণ এই দুনিয়া কঠিনের বন্ধু নরমের জম। রাত প্রায় 1:30। নিদ্রাহীন ইরাদ আনমনে কফি পান করছে। হাতে কিছু এগ্রিমেন্ট, সেগুলোতে একবার চোখ বুলাচ্ছে তো আরেকবার জানালা ভেদ করে বিশাল আসমানে নজর বুলাচ্ছে। ছমছম শব্দহীন রাত। ইরাদ কি মনে করে হাতে থাকা এগ্রিমেন্টগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল। রাগে রীতিমতো থরথর করে কাঁপছে ইরাদ। হঠাৎ ইরাদের মুঠোফোন বেজে ওঠে। দ্রুত কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। ওদের বলে দে ইরাত কারো কেনা সম্পদ কখনো হয়নি আর না হবে। আমার এলাকায়
ওরা মাদকের ব্যবসা চালাবে এত সোজা? আমিও দেখব আমার বুকের পাঠা থাকতে জানোয়ার বাচ্চাগুলো কেমনে বার বসায়। চেতিস কেন, মাথা ঠান্ডা কর। এগুলোকে আবর্জনা ভেবে দূরে থাক। চেতার কথা বললে চেতব না? সাহস কত বড়! গার্লস স্কুলের সামনে মদখোরগুলো ঘুরে বেড়াবে, সদ্য যৌবনে পা রাখা ছেলেপুলেকে ভুল রাস্তায় হাঁটাতে চায়। কোন গর্ভের সন্তানেরা? জানোয়ারের দল। আচ্ছা থাম, এগ্রিমেন্ট ছিঁড়েছিস, এখন চুপ করে ঘুমা। ঘুম না এলে আরেক কাপ কফি বানিয়ে ব্যালকনিতে নিয়ে আকাশ বিলাস কর, ভালো লাগবে। ইরাদ নিখিলের কথার উত্তরে জবাব না দিয়ে খট করে কল কেটে দেয়। রাগে এখনও ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। সীমাহীন ক্রোধ উপচে আসছে যেন। পরপর কয়েকবার ঢোক গিলে অবশিষ্ট কফিটুকু পান করলো। ঠান্ডা হয়েছে সে কখনই, কিন্তু অতিরিক্ত রাগে অন্যমনস্ক ছিল ইরাদ, তাই হয়তো খেয়ালে আসেনি। কফি আর বানালো না সে। চুপচাপ রুম থেকে বেরিয়ে কিচেনে চলে গেল শূন্য মগটি রাখতে। ভালো মতন ধুয়ে জায়গা মতো রেখে দিল। অতপর কি মনে করে মাজেদা বেগমের রুমে চলে গেল। মাজেদা বেগম নাক ডেকে ঘুমোচ্ছে, সেদিকে ইরাদের খেয়াল নেই। ইরাদ সূক্ষ্ম নজর মাজেদা বেগমের মোটা লাঠিটার দিকে। নজরেই ক্ষান্ত হলো না ইরাদ, পরপর এগিয়ে গেল লাঠিটার দিকে। হাতে নিয়ে কিছুটা পর্যবেক্ষণ করলো, মিনমিন স্বরে বলল, আসিস তোরা আমার সাথে লাগতে, বারের সংজ্ঞা এবং বর্ণনা বোঝাই দিব। পরপর তার ছাদের ন্যায় বারান্দায় চলে আসলো। বড্ড খোলামেলা এই বিশাল বারান্দা, মন স্বতঃস্ফূর্ত হয়। গায়ে হিম হাওয়া ছুঁয়ে যেতে গরম হয়ে থাকা ইরাদ ধপ করে নিভে গেল। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। খোলা আসমানে চোখ জোড়া নিবদ্ধ করতেই আজকের ব্ল্যাক এঞ্জেল যেন হৃদয় এবং মস্তিষ্কে হানা দিল। ক্ষণেই অধরে ফুটে ওঠে বাঁকা হাসি। হাসিতে এঁটে আছে একরাশ প্রশান্তি। কিছুক্ষণ চোখ বুজে বুক ভরে নিঃশ্বাস নিল। রাতের শহরটা হঠাৎই কেমন বিশুদ্ধ লাগছে। বিশুদ্ধ লাগছে এই প্রকৃতির উৎসর্গ করা বাতাস। আজ ইরাদ মনে প্রাণে একটি জিনিস বড্ড উপলব্ধি করেছে। আকাশের পানে তাকিয়ে হাসি মুখে হঠাৎ বলে ওঠে, আজ উপলব্ধি করলাম আমার জন্যে নির্ধারণ করা সর্বনাশিনীর প্রেমে পড়েছি আমি। গভীরতম দাগ কেটেছে সেই সর্বনাশিনী। এই সর্বনাশিনীকে আমি হাসি মুখে হাজারো মানুষকে সাক্ষী রেখে বরণ করে নিব আমার জীবনে। স্বাগতম আমার নাশরানি, আমার নৌরিফুল, আপনাকে আমার জীবনে স্বাগতম। আজ থেকে আপনার এই ইরাদ আপনার সেবক এবং ছায়া হয়ে আপনার জীবনে পদার্পণ করেছে। স্বাগতম জানিয়েছে নিশ্চয়ই। বলেই পিছে ঘুরে মাথা উঁচু করে নওরীর বারান্দার দিকে চাইল। শূন্য বারান্দায় চেয়ে আনমনে স্মিত হাসল ইরাদ। এক ফুলের সুগন্ধিতে রাগ ক্রোধ কোথায় যেন উভে গেল তার। টিউশনি নিয়ে নূরজাহানের সাথে একান্তে কথা বলেছে নওরী। নূরজাহান সমাধান হিসেবে জানিয়েছে এ বিষয়ে একমাত্র ইরাদই সাহায্য করতে পারবে। ঠিক সেই কারণেই ইরাদ বর্তমানে নূরজাহানের সঙ্গে বৈঠক ঘরে বসে আছে। নওরী দূরে দাঁড়িয়ে ইরাদের দিকে ভীত নজরে তাকিয়ে আছে। নূরজাহান একে একে সবটা খুলে বলেছে, আর ইরাদ ক্ষণে ক্ষণে কোনা চোখে নওরীকে দেখছে। সেই চাহনি অস্বস্তিকর হলেও সেই চাহনিতে কোনো খাত খুঁজে পায়নি সে। এছাড়া টিউশনি ব্যাপারটা ইরাদের হাতেই আছে, তাই ব্যাপারটা এড়িয়ে চলল। নূরজাহানের মুখ থেকে টিউশনির কথা শুনে হঠাৎ ইরাদ কিছুটা উগ্র কণ্ঠে বলে ওঠে, টিউশনি মানে কি? ওর বাবা মা ওকে খরচ পাঠায় না? কি দরকার খামাকা টিউশনি করার? ইরাদের কথায় কিছুটা ব্যথা অনুভব করলো নওরীর। চিনচিনে ব্যথা। শান্ত মুখশ্রীতে হঠাৎই আধার ছেয়ে গেল। নূরজাহানও বুঝলো না ইরাদের কথার এহেন প্রশ্ন কি উত্তর দিবেন। মেয়েটার কথা যে সে ছাড়া কেউই জানে না। ইরাদ ক্ষণিক চুপ থেকে দুজনের মুখমণ্ডল পর্যবেক্ষণ করলো। দুজনের মুখশ্রী জুড়েই আধারের মেলা। ভুল বলে ফেললো নাকি তার করা প্রশ্নে অসন্তোষ বোধ করলো। মিনিট খানেক নিস্তব্ধতা বিরাজ করলেও ইরাদ এই নিস্তব্ধতাকে দীর্ঘ করলো না। পরিস্থিতি অনুকূলে আনতে বেশ দৃঢ় স্বরে শুধায়, টিউশনির কথা বুঝলাম, কিন্তু সমস্যা কি জানেন চাচি? আজকাল কেউ সেভাবে সাহায্যের মর্ম দেয় না। এই যে আমি যাকে সাহায্য করব তার কি উচিত ছিল না আমি বলার আগে এক কাপ চা করে আমার গলা ভেজানোর? হায় রে দুনিয়া! কথাগুলো নওরীকে শুনিয়ে শুনিয়েই বলা হলো যেন। নূরজাহান কাজের মেয়েকে চা বানিয়ে দেওয়ার কথা বলার পূর্বেই বাদশাতে নওরী আমতা আমতা করে বলে, আমি যাচ্ছি চা বানাতে। বলেই হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটল। ইরাদ মাথা কিছুটা উঁচু নওরীর যাওয়ার পানে তাকিয়ে অধর প্রসারিত করলো। নূরজাহান ইরাদের দিকে ফিরতেই ইরাদ তড়িৎ স্বাভাবিক হয়ে বসলো, যেন সে ভদ্র মানুষ। নূরজাহান ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলে,
মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় থাকি ইরাদ। ইরাদ ভ্রু কুচকে তাকালো নূরজাহানের পানে। নরির ক্ষেত্রে সবার কেন এত চাপা দীর্ঘশ্বাস? কি হয়েছে নরির সাথে? খারাপ কোনো ঘটনা? সেটাই বা কি? ফুলের একটা পাপড়িও সে ঝরতে দিবে না, তাই জানার জন্য কিছুটা নয় বরং অনেকটা আগ্রহী হয়ে পড়ল। ইরাদ সন্ধিহান কণ্ঠে শুধায়, কি হয়েছে ওর? কেন তোমরা এত বিচলিত? নূরজাহান কথা ঘুরিয়ে ফেললেন, যা ইরাদের বুঝতে অসুবিধা হলো না। ইরাদ আবার কিছু জিজ্ঞেস করার পূর্বেই নরি হাতে চা নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসলো। ইরাদের কণ্ঠস্বর দমে গেল নরির উপস্থিতিতে। নরি এক পলক ইরাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। ইরাদের সামনে টি টেবিলে চা রাখতে গেলে ইরাদ হুট করে বলে ওঠে, চা হাতে দেয়াটা ভদ্রতা? নরি আর চোখে নূরজাহানের দিকে তাকিয়ে বেশ ধীরে ইরাদের দিকে পেয়ালা সহ চায়ের কাপ বাড়িয়ে দেয়। ইরাদ অধর চেপে হেসে ইচ্ছাকৃত নরির আঙুলে স্পর্শ করে চায়ের কাপটা নিয়ে নিল। নরি ছিটকে পেছনে আসলো ইরাদের সামনে থেকে। হঠাৎ এরকম হওয়ায় নূরজাহান বিচলিত হয়ে পড়ে, উৎকণ্ঠা হয়ে বলে, ঠিক আছে নওরিন? নরি ঘন ঘন মাথা নাড়িয়ে দ্রুত প্রস্থান করল। নরির অস্থিরতা বুঝতে পেরে পুনরায় অধর চেপে হাসল ইরাদ। অতঃপর চায়ের কাপটি টি টেবিলে রেখে টিউশনি বেতন সম্পর্কে টুকটাক আলোচনা করে নেয়। আলোচনা শেষে তৃপ্তির সাথে কাপটি হাতে তুলে নিল। প্রেয়সীর হাতে বানানো চা অবশ্যই তৃপ্তিদায়ক। প্রেয়সীর চায়ের স্বাদ নিতে বড্ড ব্যাকুল সে। ধীর গতিতে চায়ে এক চুমুক বসালো। তৃপ্তিতে তার চোখ বুজে গেল। কি অসাধারণ স্বাদ! যাক, মেয়েটার চা বানানোর গুণ ভালো। আরেক চুমুক দিতেই ইরাদের পায়ে সুরসুরি লাগলো। অল্প নয় বরং গাঢ় রকম সুরসুরি তাড়নায় গিলতে পারল না চারটুকু। সব মুখ দিয়ে ফ্রুত করে বেরিয়ে পড়ল। চায়ের কাপটাও গায়ে পড়তে পড়তে বেঁচেছে। কোনো রকমে চায়ের কাপ টি টেবিলে রেখে পায়ের দিকে তাকালো। এ কি? এটা তো নরির পোষা বিড়ালটা। তার নরম মসৃণ লোমে আবৃত পিঠ দিয়ে ইরাদের পা ঘষছে। ইরাদ পা দিয়ে সরাতে চাইল, কিন্তু ফ্রিসা আরও রেগে বসলো। পিটপিট করে ইরাদের দিকে তাকালো। ইরাদ বেশ কাট গলায় বললে, নির্বোধ, তোর জ্বালায় আমার চা খাওয়া হলো না। নূরজাহান ভ্রু কুচকে বলে, পায়ে কি শরীফা নাকি? এই জন্যই চা এইভাবে ফেলেছ? এটা আবার কেমন নাম? যাই হোক, বিড়ালটা আমার অপছন্দের তালিকায় এসে গেছে। নিদ্র, লিটল নিদ্র, কই তুমি? নিদ্র ফট করে ভেতর থেকে বেরিয়ে এলো। নিদ্রকে দেখতেই ইরাদ সিটকানো কণ্ঠে বলল, এরে সরাও, আমার পায়ে সুরসুরি লাগছে, বসে থাকাই সম্ভব হচ্ছে না। নিদ্র অবাক হওয়ার সুরে বলে, সে কি, তোমার আবার শ্বশুর আছে নাকি? এই বিড়ালটার শরীরে আমার সুরসুরির ভাইরাস আছে। সরা এটারে, আমি সহ্য করতে পারছি না। নিদ্র ফিক করে হেসে দিয়ে ইরাদের কাছে এলো। হাসি বজায় রেখেই ফ্রিসাকে নিয়ে চলে গেল। নূরজাহানও হেসে বলে, আমার বড় ছেলে নিদ্রা মনে হচ্ছে পছন্দ করে ফেলেছে শিফাকে। আর বলিও না তো, চা খাচ্ছি। মাজেদা বেগম পাঞ্চি বচ্ছে এবং নিদ্রকে দেখছে। নিদ্র মূলত লাঠি নিতেই আসছিল, কিন্তু এসে দেখে লাঠি নাই। লাঠির জায়গা শূন্য। নিদ্র এদিক ওদিক নজর বুলিয়ে বলে, ও নানি, লাঠি কই? কে আরবি লাঠি দিয়া? বুড়ো বুড়ো খেলবো, আমি বুড়ো সাজবো, লাঠি ফাট দিয়ে হাঁটবো, আর আমার মিছিমিছি বউয়ের জন্য কষ্ট করে বাজারে যাওয়ার অ্যাক্টিং করব। মাজেদা বেগমের চোখ যেন কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বলে কি একটুখানি পোলাপান? এই বয়সে গাছ পাকনা কাটাল হইয়া গেছিস, তাই না? মিশে মিশা বউ, বইয়ের সংজ্ঞা জানো শতচ্ছাড়া? নিদ্র ভাইকে বলে দিও বউ সম্পর্কিত এই একটা বই আনতে, সেটা থেকে মুখস্থ করে তোমার সংজ্ঞা বলে দিব। পোলা কয় কি, যা ভাগ এহেনতে, তোর বক বক হোনার সময় নাই। আমারও সময় নেই, তুমি শুধু লাঠিতে দাও। সেই স্বপ্ন ভুলেও দেহি না, তোর মতো বিচ্চুরে আমার এত স্বাদের লাঠি দিব, আর একবার চাইলে লাঠি দিয়া বাড়াইমু। আমিও তখন লাঠি নিয়ে ভাগমু, মনে রাখো। নিদ্র মাজেদা বেগমের ভাষায় কথাগুলো বলে দুলতে দুলতে বেরিয়ে গেল। তার বোঝা হয়ে গেছে যে লাঠিটা মাজেদার কাছে নেই। কে নিছে সেটাও জানে, তাই কথা খুব একটা বাড়ালো না মাজেদা বেগম। নিদ্র যাওয়ার পানে তাকিয়ে মুখ বাঁকায়, বিড়বিড় করে আওড়ায়, পোলা পানের বড় হওয়ার স্বপ্ন দেখে, আর এই পোলা বুইড়া হওয়ার নাটক করে। কি দিনকাল আইরো রে মাহবুদ। নিদ্র বিষণ্ণ মনে নরির রুমে ফিরে এলো। নরি তখন ফ্রিসার খাওয়ার দেখছিল। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে তাকালো। নিদ্রকে নজরে এলেই ভ্রুকিঞ্চিত কুচকালো নরির। নিদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, নানুটা একদম ভালো না। নরি বেশ চমকালো, তাকালো নিদ্রর পানে।
কার কথা বলছো নিদ্র? মাজেদা নানুর কথা। আমার মিছিমিছি বউটা বেড়াতে চলে গেছে, তাই ভেবেছিলাম তোমার সাথে অ্যাক্টিং খেলবো, কিন্তু নানুটা লাঠি দিলই না, উঠে লাঠি দিয়ে আমার উত্তম বাদম দেওয়ার হুমকি দিয়ে দিল। নরি হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। নিদ্র এবার নাক ফুলিয়ে বুকে 2 হাত গুজে বেশ বড় বড় ভাব নিয়ে বলে, আমি নানুকে উচিত শিক্ষা দেব। ভুলেও না নিদ্র, ভুলে গেছো তুমি, তার চশমা ভেঙেছো, এটা ঠিক না। এবার নিদ্র নেতিয়ে গেল। কিছু একটা করতে গিয়েও বাধা পেল। ভেবেছিল নরির থেকে সাপোর্ট নিবে, কিন্তু সে বাধা দিল তো অবশ্যই, সাথে চশমা ভাঙার কথাটাও স্মরণ করিয়ে দিল। নিদ্রও হালকা ঢোক গিলল। চশমা ভেঙেছে জানলে সত্যি সত্যি মাজেদা বেগমের মোটা লাঠিটা তার পিঠের হাড্ডি গুড়িয়ে দিবে। নিদ্র ভয়াতুর চোখে নরির দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, আমতা আমতা করে বলে, আসলে আজকে নিদ্র ভাইয়া লাঠিটা নিয়ে গেছে তো, তাই নানু দেয়নি। আমি কিন্তু একদম মন খারাপ করিনি। নরির ভ্রু আরো কিছুটা কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে বলল, উনি নিয়ে কি করবে? আরে জানো না, আমার নিদ্র ভাইয়া সেই রকম ফাইটার, ডিসুমের সেরা আমার বিগ ব্রাদার। নরি নিজের অজান্তেই একটা পরিকল্পনা করে বসলো। কল্পনা করলো মারপেট দেওয়ার সময় ইরাদকে কেমন দেখাবে। পরবর্তীতে নিজেকেও কল্পনা করে ফেললো ইরাদ যদি ওই লাঠি নিয়ে নরিকে মারে। নিদ্রর বর্ণনা অনুযায়ী লাঠিটা বেশ শক্তপোক্ত, ওটা পিঠে পড়লে তো ধুর, কি ভাবছে সে? নরিকে কেন মারবে ইরাদ? আশ্চর্য কাণ্ড। নরি নিজের ভাবনার উপর নিজেই চরম বিরক্ত হয়ে পড়ল। নরি তার বোরকা খামচে হেঁটে চলেছে। বোরকাটা শারিফার সাথে নিউ মার্কেট থেকে কিনেছে। নরির হাতে যতটুকু টাকা ছিল তার মধ্যেই 750 টাকা দিয়ে নর্মাল বোরকা কিনেছে। এমনি নয়, দাম কষাকষি করে। বোরকা হিজাব নেবার কারণ নিজেকে আড়ালে রাখা, খোলামেলা চলাফেরা করলে যে কেউ চিনে ফেলার সম্ভাবনা আছে, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করেছে নরি। নরির ঠিক পাশেই ইরাদ বেপরোয়া হয়ে হাঁটছে। প্রতিবার মতোই ইরাদ তার মুখে মাস্ক। নরি কোনা চোখে সামান্য চেয়ে নজর ঘুরিয়ে ফেলল। বড্ড অস্বস্তি লাগছে ওর, কিন্তু উপায় নেই। ছাত্রছাত্রীর বাসা চিনতে হলে ইরাদের সাহায্য লাগবেই। এছাড়া এই শহরের কিছুই চেনে না নরি, তাই আজকের দিনটা সে ঢাকা ঘুরবে, পরিচিত হবে ঢাকার অলিগলির সাথে। এতক্ষণের মধ্যে অবশ্য ইরাদ কিছু জায়গা চিনিয়ে দিয়েছে। গরমে জর্জরিত নরির মুখ লাল হয়ে আছে। সূর্যের তীক্ষ্ণ কিরণ তার মুখে লাগছে। এই তীব্র গরমে আবার মুখোশ বেঁধেছে। কাহিল অবস্থা নরির নাক এবং কপাল যতটুকু মুখোশ ব্যতীত দৃশ্যমান, সেসব পৃষ্ঠে জর্জেট হিজাবের একাংশ দিয়ে ঘাম মুছছে। বেশি কষ্ট হচ্ছে নরিফুল, ছাতার ব্যবস্থা করব? নরি চমকে পাশ ফিরে তাকায়। মাথা উঁচু করতে দেখতে পেল ঘর্মাক্ত চিন্তিত ইরাদকে। নরি অস্ফুট স্বরে শুধায়, কেন? রোদ লাগছে না আপনার? এজন্য রোদের হাত থেকে বাঁচার ক্ষুদ্র প্রচেষ্টা। গরমে জর্জরিত নরি কিয়ৎক্ষণ চেয়ে থাকে ইরাদের পানে, পিটপিট করে, অতঃপর আমতা আমতা করে বলে, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। এছাড়া এভাবেই কি হাঁটবো? ইরাদ নরির দিকে দৃষ্টি নিবদ্ধ করে লঘু কণ্ঠে আওড়ায়, আপনি তো বাইক আনতে দিলেন না, তাহলে হাঁটা ছাড়া আর কি করব? নিরাশ নরি পুনরায় তৃষ্ণার্তের মতো হাঁটতে লাগলো। আজ হাওয়ারাও তীব্র প্রতারণা করছে। একটু বাতাস নেই আজ। কি যন্ত্রণাদায়ক অবস্থা। ইরাদ মুচকি হেসে বলে ওঠে, অবশ্য একটি উপায় আছে। নরি হুট করে থেমে যায়। ইরাদের দিকে ফিরে অস্ফুট স্বরে প্রশ্ন ছুড়ল, কি? ইরাদ ঝুঁকে এলো নরির দিকে, একদম নরির মুখোমুখি। নরি চমকালো, প্রচণ্ড ভরকালো বটে। আশঙ্কায় তড়িৎ মাথা কিছুটা পিছের দিকে নিয়ে গেল। দৃষ্টি তার বড় বড়, অন্তঃস্থল প্রচণ্ড কাঁপছে। কেউ যেন ঢোল পিটাচ্ছে বক্ষস্থলে। নিঃশ্বাস গলায় আটকে ছাউনি নিক্ষেপ করে রইল ইরাদের পানে। ইরাদ মাস্ক কিছুটা খুলে আলতো হেসে বলে, রিকশায় চড়বেন? খোলা আকাশের নিচে আপনি আমি ঘুরে বেড়াবো, বাতাস অনুভব করব, আলাদা জগতে হারাবো। নরির চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। বলে কি এই ছেলে? রিকশা মানেই তো পাশাপাশি বসতে হবে। এবার নিঃশ্বাস নিতে কষ্ট হলো নরির। ঘন ঘন নেতিবাচক মাথা নাড়িয়ে ভয়ার্ত গলে বলে ওঠে, একদম না, কখনো না, সম্ভব না। নরির এলোমেলো কথা শুনে ইরাদ হাসতে হাসতে পুনরায় মুখে মাস্ক পরে নিল। এদিক ওদিক তাকিয়ে হাসছে সে। শব্দহীন প্রাণখোলা হাসি তার। হাসির তীব্রতা খুব বেশি। একসময় হাসি থামিয়ে বলে, এত ভয় পান আমায়? আমি বাঘ নাকি ভাল্লুক? দুটোই। পুরুষ জাতিকে আমি বিশ্বাস করি না। এরা আমার জন্য অচেনা এবং আতঙ্কের পাত্র। নিজের বাবাকেও? নরি নীরব হয়ে গেল। এর উত্তর কি দিবে সে? কি উত্তর দেওয়ার প্রয়োজন? হ্যাঁ বলবে নাকি না? মনের মধ্যেই হঠাৎ রেষারেষি এবং দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্ব মূলত তার বাবাকে নিয়ে।
ইরাদকে কি উত্তর দেবে সেটা নিয়ে একসময় ক্লান্ত হয়ে নীরব থাকলো। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কেউ নেই। নওরি পুনরায় অগ্রসর হয়ে সামনের দিকে। ইরাদ সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। মেয়েটার কেউ নেই মানে? ভুল শুনেছে নাকি ইরাদ? আসলেই তাহলে মেয়েটার মধ্যে রহস্য আছে। হঠাৎ ইরাদের মস্তিষ্কে তরঙ্গিত হলো নিদ্র বলা কথাটি। কিসের অসুখে পিচ্ছি মেয়েটার? এই মাঝ রাস্তায় সব জানার জন্য ব্যাকুল হয়ে হলো না ইরাদ, বরং নওরিকে স্বাভাবিক করতে এগিয়ে গেল। হঠাৎ হাতে টান পড়ায় নওরি থেমে গেল। পিছে ফিরে দেখে ইরাদ পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি নওরির চোখ জোড়ায়। ওই চোখের ভাঁজে ইরাদ আজ অসহায়ত্ব এবং বেদনা দেখতে পাচ্ছে। ইরাদ যেমন ঝড়ের গতিতে নওরির হাত ধরেছিল, তেমন ঝড়ের গতিতে ইরাদ হাত সরিয়েও নিয়েছে। ইরাদের এরূপ দায়সারা ভাব দেখে নওরি উগ্র মেজাজ দেখিয়ে বলল, এভাবে হাত ধরলেন কেন? প্রমাণ কি? নরি থতমত খেয়ে গেল। কি বলবে বুঝলো না। আসলেই তো তার কাছে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া লাগাও সম্ভব না। নরি বোকাশোকা চেহারা দেখে ইরাদ একগাল হাসলো, মুগ্ধময় হাসি। নরির মাথায় হালকা টোকা দিয়ে বলে, আপনি খুব নরম প্রকৃতির মেয়ে, আই লাইক ইট। আজকাল তোমার মতো মেয়ে গলিতে গলিতে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কেমন লোক আপনি? ইরাদ নরির দিকে 2 ধাপ এগিয়ে বলে, আপনার নজরে আমি যেমন ঠিক তেমনই। এখন রিক্সা নিচ্ছি, কোনো কথা শুনবো না। ইরাদের বাহুর সাথে নরির বাহুর সংঘর্ষণে নরির সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে। নরির বাহু যেন মুচড়ে অবশ হয়ে পড়ছে বারংবার। কি এক অস্বস্তিকর অবস্থা। ঘর্মাক্ত কপাল আরও ঘেমে যাচ্ছে নরির। বর্তমানে ইরাদের সাথে রিকশায় বসেছে নরি। ইরাদ তার ক্ষতি করবে না জানে, কিন্তু পুরুষ তো। নরি বারবার সরে যাচ্ছে। একসময় ইরাদ হুট করে নরির হাত ধরে বলে, রিক্সা থেকে পড়ে রাস্তায় গড়াগড়ি খাবার তীব্র ইচ্ছে জেগেছে বুঝি? ছাড়ুন হাত। রিক্সা থাকতে বলেন, রিক্সা থামাতে বলেন। আমি পারবো না আপনার সাথে এক রিক্সায় বসতে, সম্ভব না আমার পক্ষে। ইরাদ এদিক ওদিক তাকিয়ে বলে, আর মাত্র 5 মিনিট, একটু কষ্ট করুন। এত দূরে টিউশনি খুঁজতে বলেছে কে? ইরাদ অবাক হবার ভান ধরে বলে, যার জন্যে করি চুরি সেই বলে চোর। কে বলল দূর? বরং কাছে, শুধু এই সেক্টর থেকে ওই সেক্টর, দ্যাটস ইট। আপনার মতো ব্যস্ত মানুষকে আমার পাশে বেমানান দেখায়। ইরাদ অসম্ভব ভ্রু কুচকালো। এদিকে নরি তীব্র অস্বস্তি এবং গরমে অতিষ্ঠ হয়ে কিসব বলছে নিজেও জানে না। রিক্সা চলমান অবস্থায় বেশ কয়েক জায়গায় ইরাদের ছবির পোস্টার দেখতে পেল সে। সেই থেকেই মূলত মুখ ফসকে বলে ফেলেছে। ইরাদ কপালে 2-3টে ভাঁজ ফেলে বলে, আপনার জন্যে আমি হলাম ব্যস্তহীন মানুষ। কেন? ইরাদ গভীর নজরে নরির চোখ জোড়ার দিকে তাকিয়ে বলে, আপনার ছায়া তো। ছায়াদের মূল কাজ হচ্ছে তার প্রতিপক্ষের মানুষটির সাথে আঠার মতো লেগে থাকা। আমি আঠা না লাগালেও লাগানোর প্রচেষ্টায় রয়েছি। মাজেদা বেগম পান চিবোতে চিবোতে শারিফাকে দেখছেন সূক্ষ্ম সন্ধিয়ার নজরে, যেন শারিফা বড় কোনো অপরাধ করে ফেলেছে। আজ অনেক দিন পর মাজেদা বেগম বেশ ফুরফুরে চাঙ্গা অনুভব করছেন। তাই তো মেয়ের কাঁধে হাত রেখে ভারী পা জোড়া চালিয়ে বৈঠক ঘর অবধি আসলেন। আবেশী সোফায় বসে মেয়ের সাথে খোশ গল্প করতে করতে পান বানালেন। তৃপ্তি সহকারে মুখে পড়তেই শারিফা এসে হাজির হয়। শারিফা মাজেদাকে দেখতেই তড়িঘড়ি করে মাথায় ওড়না দিয়েছে, যা দেখে মাজেদা বেগমের চক্ষু বড়ই অপরাগ। নজর যেন শারিফা তার চোখে তাকালেই ভস্ম করে দেবে। মাজেদা বেগম এবার ওড়না ছাড়া মেয়েদের একদম দেখতে পারে না, অথচ তার নিজের মেয়েই সারা ঘরে মাথায় কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। তার ভাষ্যমতে মৌসুমি তো ঘরেই থাকছে, আজকালকার মেয়েদের মতো তো ঘুরে বেড়াচ্ছে না। মৌসুমীর শারিফার দিকে ভ্রুকুঞ্চিত কুচকে বলে, এই অসময়ে আসলি যে? তোমার সাথে দেখা করতে এসেছিলাম বড় চাচি। শারিফার কণ্ঠস্বর ছিল খুবই ধীর, এতই ধীর যেন মাজেদা বেগমও শুনতে পাবে না। মৌসুমী নড়ে চড়ে বসে হাসলো এবং বলল, সন্ধ্যার পরে আসিস, এখন মাকে সময় দিয়েছি। শারিফা বাধ্য মেয়ের মতো ইতিবাচক মাথা নাড়িয়ে চলে আসতে নিলেই মাজেদা বেগম পিছু ঢাকলেন। শারিফার যেন আত্মা কেঁপে উঠল। মাজেদা বেগম কপালে ভাঁজ ফেলে গলায় কাঠিন্য এনে বলে, শুনলাম তোদের বাসায় নাকি কোন মাইয়া আইছে? শারিফা কম্পিত পায়ে পিছে ফিরে দাঁড়ালো। মাজেদা বেগমের সম্মুখে আমতামতা করে জানায়, জি নানু। মাজেদা বেগম নাকে হাত দিয়ে এক টান দিয়ে ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, কই ওই মেয়ে? আন আমার সামনে, দেহুম আমি।
শারিফা পড়ে গেল বিব্রতিকর অবস্থায়। কি করবে কি বলবে বুঝে উঠতে পারল না, বরং তীব্র আতঙ্কে ঢোল পেটাচ্ছে। শারিফার কোনো রকমে উত্তর দিল, আচ্ছা। প্রথম দিনের মতো দুটো টিউশনি করিয়ে বেরিয়ে আসতেই নরি অদূরে ইরাদকে দেখতে পেল। বাইকে বসে কয়েকজন ছেলের সাথে আড্ডা দিচ্ছে। এই স্থানটি বেশ নিরিবিলি, নির্জন, খুব একটা মানুষ নেই। নরিকে ইরাদের খেয়াল হতেই বেশ সুন্দর করে বলল, রিক্সা ডেকে ওর কাছে পাঠা, আমার মেলা কাজ। বলেই বাইক ঠিকভাবে বসে চলে গেল। নরি হ্যাবলার মতো চেয়ে রইল ইরাদের যাওয়ার পানে। যেই কয়েকজন ছেলে ছিল তাদের মধ্যে একজন থেকে বাকিরাও বাইক নিয়ে চলে গেল ইরাদের পিছু পিছু। সেই ছেলেটা ভুলক্রমেও নরের দিকে আসলো না, বরং সেখান থেকে একটা রিক্সা ডেকে নরের দিকে পাঠিয়ে দিল। নরি সবকিছুই নীরবে দেখে গেল, বুঝতে পারল না ইরাদ কেন এখানে। রিক্সাওয়ালা নরির সামনে রিক্সা নিয়ে এসে বলল, কই যাইবেন আপা? নরি এক পলক ছেলেটির দিকে তাকাতে ছেলেটি পিছের গাছের সাথে হেলান দিয়ে চোখের সামনে বিরাট খবরের কাগজ তুলে ধরল, যেন নরিকে এসে চিনেই না। অথচ একটু পরপর খবরের কাগজ অল্প করে সরিয়ে নরির পদক্ষেপ দেখছে। নরি তপ্ত শ্বাস ফেলে বলে, শিখিয়েই তো দেওয়া হয়েছে, আলাদা করে ঠিকানা জিজ্ঞেস করার কি আছে? রিক্সাওয়ালা অপ্রস্তুত হলো নরির উক্তিতে। তিনি নিজেকে শুধরে বলেন, উঠে পড়েন। নরি বিনা বাক্যে রিকশায় উঠে হুড উঠিয়ে দিল। রিকশা চলতে শুরু করলো। সেই যুবকটির সামনে দিয়েই রিকশা গেল। নরি ছেলেটিকে দেখেও না দেখার ভান করে সামনে তাকিয়ে রইল। পরবর্তীতে নরি অনুভব হলো কেউ তাদের পিছু নিচ্ছে। কি ভেবে নরি রিকশার পেছনে তাকাতেই দেখলো ছেলেটা নরির পিছেই আরেক রিকশা করে আসছে। নরি বেশ চমকালো, কি চায় এই ছেলে, অদ্ভুত তো। নরি আবার সোজা হয়ে বসলো। মিনিট 10 মাঝেই নরিদের গলিতে রিকশা প্রবেশ করলো। নরি গলি দিয়ে ঢুকতে ছেলেটা রিকশা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। নরি এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে বাড়ির সামনেও একজন ছেলে দাঁড়িয়ে আছে, যা প্রথমে উপেক্ষা করলেও পরবর্তীতে ছেলেটার নজর নিজের দিকে দেখতেই ভ্রু কিঞ্চিত কুঁচকাল। নরি বুঝলো না সব ছেলে মানুষ আজ তার দিকেই কেন। নরি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করলো। বাড়ির সামনে আসতে রিক্সাওয়ালাকে থামতে বলল। রিক্সা থেকে নেমে ভাড়া মেটাতে গেলে ছেলেটা এগিয়ে এলো। নরম সুরে নরের উদ্দেশ্যে বলল, ভাই মানে আপু, আপনি যান, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। নরি কোনা চোখে ছেলেটির দিকে তাকালো। ছেলেটিকে একদমই সুবিধার লাগলো না তার। ব্যাগ থেকে টাকা বের করার ভঙ্গিতে কিছুটা গলা খাকারি দিয়ে বলল, নো থ্যাঙ্কস, নিজের ভাড়া আমি নিজেই দিয়ে দিব। ছেলেটা মাথা চুলকালো, কি বলবে বুঝে এলো না তার। পরবর্তীতে আবার জোর করলো। নরি ছেলেটির কোনো কথা তোয়াক্কা না করে রিক্সাওয়ালার দিকে তার পাওনা টাকা বাড়িয়ে দিল। ছেলেটি আবার বলল, প্লিজ আমাকে টাকাটা দিতে দিন। চেনেন না, জানেন না একজন মেয়ের রিক্সা ভাড়া হুট করে দিতে আসছেন কেন? প্লিজ দূরে থাকুন। বলেই এক প্রকার হনহন করে ভেতরে প্রবেশ করলো নরি। নূরজাহান চিন্তিত হয়ে ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারি করেই চলেছে। একটি বিষয় নিয়ে বড্ড চিন্তিত সে। চিন্তার কারণটি হচ্ছে স্বয়ং মাজেদা বেগম নরিকে দেখতে চেয়েছেন উনি। ওদিকে নরিও বাসায় নেই, টিউশনির জন্য গেছে, আসবেও আধ ঘন্টা পর। নূরজাহান অবশ্য এসব নিয়ে চিন্তিত নয়। চিন্তিত নরি পরিচয় এবং পরিজন নিয়ে। শারিফাও সোফায় বসে কপালে হাত গুজে বসে আছে। ফ্রিসা অ্যাকোরিয়ামের কাছাকাছি বসে পিটপিট করে তাকিয়ে মা মেয়ের কাণ্ড দেখছে। ক্ষণে ক্ষণে লেজও নাড়ছে। শারিফা হঠাৎ চিন্তিত স্বরে বলে ওঠে, এখন কি করা যায় আম্মু? সেটাই তো ভাবছি। মাজেদা খালার বাচনভঙ্গি ভালো না, কি থেকে কি বলে ফেলবে ধারণা করাই দেয়। বড্ড চিন্তা হচ্ছে। আর আমার ভয় হচ্ছে, ওনার চাহনি তো কেমন বাঘিনীর মতন, যেন এই এসে আমায় খপ করে খেয়ে ফেলবে। বাজে বকিস না তো, চিন্তা তো নওরিন মেয়েটাকে নিয়েও হচ্ছে, যদিও ভুলবশত কিছু বলে ফেলে। ফ্রিসা এবার শটান মেরে বসে পড়ে। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকায় নূরজাহানের পানে। তাদের কথা না বুঝলেও নরি নামটা তার রক্তের রন্ধে রন্ধে মিশে আছে। নিশ্চয়ই তাকে নরিকে নিয়ে কথা বলছে। ফ্রিসা এদিক ওদিক ছুটে দিয়ে একদম নরির রুমে চলে গেল। ঠিক সে সময় হাতে গুলতি নিয়ে বাড়িতে প্রবেশ করলো নিদ্র। এক হাতে গুলতি তো আরেক হাতে ছোট আম। শারিফা নূরজাহান উভয়কেই বৈঠক ঘরে দেখে নিদ্র তড়িৎ আমটি পিছনে লুকালো। ভয়াতুর চোখে পরখ করে নিল মা বোনকে। মায়ের হাতে ধরা খেলে নিদ্র কপালে দুঃখ আছে। পরখ করে যখন দেখলো দুজনের কারোরই তার দিকে নজর নেই, তখন নিদ্র পা টিপে টিপে নরির রুমের দিকে চলে গেল। নরির রুমে প্রবেশ করতেই কিছু একটার সাথে পা লেগে ধপ করে ফ্লোরে নেতিয়ে পড়ল সে।
ব্যথায় কুকড়ে উঠে মুহূর্তে ক্ষীণ আর্তনাদ করে উঠল নিদ্র। হাতের আমটাও ছিটকে বিছানার নিচে চলে গেল। বিকট শব্দ পেয়ে শারিফা এবং নূরজাহান নওরির রুমের উদ্দেশ্যে যেতে নিলেও নওরিকে দেখে দুজনের পা জোড়া থেমে গেল, ভুলে গেল কোনো এক বিকট শব্দের কথা। নওরি ক্লান্ত ভঙ্গিতে কপালের ঘাম মুছতে মুছতে মুখের কালো বর্ণের মাস্কটি খুলে ফেলল। তপ্ত গরমে ঘেমে চুপচুপে হয়ে গেছে তার সমগ্র পিঠ। কোনো রকমে বোরখা হিজাব থেকে নিস্তার পেলেই যেন একটু শান্তি পাবে। নূরজাহান তড়িৎ এগিয়ে এলো নওরির দিকে। নওরি ক্লান্তিমাখা হাসি দিয়ে সালাম দেয় নূরজাহানকে। নূরজাহান জোরপূর্বক হেসে সালামের উত্তর দিয়ে বলে, যেতে আসতে সমস্যা হয়নি তো? হঠাৎ নওরির সর্বাঙ্গে শিহরণ খেয়ে গেল। অন্তঃস্থলে শীতল ঢেউয়ের অস্তিত্ব অনুভব করল। চক্ষুদয়ে ভেসে উঠল ইরাদের মুখশ্রী এবং ফেরার পথের ঘটনা। নওরি লম্বা নিঃশ্বাস টেনে জোরপূর্বক হাসল। হাসি বজায় রেখে ধীর গলায় বলে, জি আন্টি, কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো বিষয় নিয়ে চিন্তিত? নূরজাহানের সমস্ত মুখশ্রীতে আধার নেমে এলো। বেশ জড়তার স্বরে আওড়ায়, মাজেদা খালা তোমায় ডেকেছে। কপালে দুটো ভাঁজ পড়ল নওরির। চিন্তিত গলায় শুধায়, কেন আন্টি? দুজনের মাঝে হঠাৎ শারিফা বলে ওঠে, তোমায় দেখতে চাই। নির্ঘাত ভেতরে কিছু পুষে রেখেছেন নানু। এছাড়া তোমার পরিচয় নিয়েও অবশ্যই প্রশ্ন তুলবে। এটা তো স্বাভাবিক ব্যাপার শারিফা, ভয়ের কি আছে? ভয়ের দেখেছো কি তুমি? ভয়ানক মহিলা উনি, তার সাথে কথায় টক্কর দেয়া অসম্ভব। নওরি কিছুটা অস্বস্তি বোধ করলেও স্বাভাবিকই নিল। সবাই মাজেদা বেগমকে যতটা ভয় পায় সে মনের দিক দিয়ে নিশ্চয়ই নরম। নওরি তাকে সম্মান জানিয়ে শারিফার উদ্দেশ্যে বলল, তুমি হয়তো বেশি ভয় পাচ্ছ শারিফা, হতেও পারে উনি সেই ধরনের মানুষ নয়। রতনে রতন চিনে আপু, এখনো সাক্ষাৎ হয়নি তো, তাই ওনার কথার ঝাল বোঝনি। যাই হোক, দ্রুত ফ্রেশ হয়ে আসো, নানুর কাছে যেতে হবে। নিদ্র একটু উকি মেরে দেখে নিল না, কেউ তার শব্দ শুনতে পায়নি। তাহলে যাক, শান্তিতে এখন আম খেতে পারবে ভেবে নিদ্র যেই পায়ের দিকে তাকালো তখন দেখলো ফ্রিসা বসে আছে। ফ্রিসার পাশেই বড় একটা পাতিল। এই পাতিলে হোঁচট খেয়েছে। কি লজ্জাজনক বিষয়। নিদ্র মিনমিন করে শুধায়, এই ঘটনা যদি আমার মিছে মিছে বউ এবং আমার আজীবন হিংসে করা হিংসুকটা জানতে পারে, আমার জামা কাপড় খুলে ফেলার মতো ইজ্জত হারাবো। না, বি কেয়ারফুল হতে হবে। নিদ্রভাইয়ের মতো আমার মাথাকে বোঝাতে হবে, বি কেয়ারফুল। নিদ্র বিড়বিড়ানির সময় নরি রুমে প্রবেশ করলো। নরিকে দেখে নিদ্র এদিক ওদিক আমটিকে খুঁজলো। নিদ্রকে মেঝেতে বসে থাকতে দেখে নরি নির্বাক কণ্ঠে শুধায়, ও কি নিদ্র এভাবে মেঝেতে বসে আছে কেন? ঠিক আছো? নিদ্র কোনো রকমে উঠে দাঁড়ায়। কৃত্রিম হাসি দিয়ে আমতা করে বলে, এমনি নরিফুল, কিছু হয়নি, আমি যাই। নিদ্র কোনো রকমে কথা খুঁড়িয়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। হাটের অবস্থা দেখে নরি ভ্রু কুঁচকে বলে, কিছু হয়নি নাকি হয়েছে? ঠিক সেই সময় কাজের মেয়েটি রুমে প্রবেশ করলো। নরি এক পলক ফ্রিসার দিকে তাকালো। কাজের মেয়েটা আসার পূর্বে নরি বোরখা হিজাব খুলে ফেলে। কাজের মেয়েটা মাঝে থেকে পাতিলটা নিয়ে গরম নজরে তাকালো ফ্রিসার দিকে। ফ্রিসাও মুখ গম্ভীর করে 2 পা এগিয়ে গেল কাজের মেয়েটার দিকে। ফ্রিসার এমন অভিব্যক্তি যেন মাছের মতো কামড়ে খাবে কাজের মেয়েটাকে। সাহস কত বড় তাকে চোখ-রাগানি দেয়। ফ্রিসার এরূপ দেখে কাজের মেয়েটা ঢোক গিলে ফেললো। নজরও তার নরম হলো। আতঙ্কিত কণ্ঠে নরির কাছে বিচার স্বরূপ বলল, দেখেন আফা, আপনার বিলেডারে একটু সামলাই রাখেন। রান্নাঘরের নিচে পাতিল রাখছিলাম, ভেতরে কিছু চালও আছে। আপনার বিলাইডারে ঠেলতে ঠেলতে নিয়ে আইছে। নরি এক পলক ফ্রিসার দিকে তাকিয়ে বড্ড নরম গলায় বলল, আমি অত্যন্ত দুঃখিত লতা, তুমি যাও। ফ্রিসা আর রান্নাঘরে ঢুকবে না। লতা আরেক পলক ফ্রিসার দিকে তাকিয়ে ভীত নজর নিক্ষেপ করে বেরিয়ে গেল। ফ্রিসা বসে লতা যাওয়ার পানেই তাকিয়ে আছে। নরি ফ্রিসার উদ্দেশ্যে বলে, তোকে বাসায় রেখে যাই তোর নামে অভিযোগ শোনার জন্য? কেন বুঝিস না, আমি বাইরে থাকলেও আমার মনটা আমি বাসাতেই রেখে যাই। তোর জন্য আমার তীব্র চিন্তা হয়। এমন তো অবস্থায় এরকম অভিযোগ শুনলে কি রকম লাগে বলতো? সব করতে নেই রে ফ্রিসা। ফ্রিসা এবার নরির দিকে তাকালো। নরির মুখশ্রীতে ক্লান্ত ভাব। পিটপিট করে নরির দিকে তাকিয়ে রয়।
পরবর্তীতে যেন এসব না শুনি। মাজেদা বেগম অদ্ভুত দৃষ্টিতে নরের দিকে তাকিয়ে আছে। নরি মাজেদা বেগমের বিপরীত সোফায় চুপটি করে বসে আছে, মাথায় কপাল অব্দি ঘোমটা টানা, দৃষ্টিও নত। তার পাশে নিদ্র বসে আছে। এমন শান্তশিষ্ট ও সভ্য মেয়েটাকে মোটামুটি ভালোই লাগছে মাজেদার, কিন্তু তাও সাবধানের মার নেই। সরু কণ্ঠে বলে ওঠে, এত দেরি হইল কেন আইতে? নরির সঙ্গে সঙ্গে উত্তর দিল না। নরির বাবা সবসময় বলেছে বড়রা প্রশ্ন করলে কিছুটা সময় নিয়ে তারপর উত্তর দিতে, এতে ভদ্রতা প্রকাশ পায়। নরি কয়েক সেকেন্ড সময় নিয়ে অতীব শীতল গলায় শুধায়, টিউশনি করিয়ে এসেছি এজন্য। আদব কায়দা তাহলে আছে ভালো। তোর নাম কি? নরির অধৈর্যরা কাঁপছে। শরীফা ভুল কথা বলেনি। মাজেদা বেগমের কণ্ঠের এক একটি ধ্বনি সর্বাঙ্গ আতঙ্কে কাঁপিয়ে ফেলার মতোই। নরি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, নাওরিয়া তাফরিন। এত বড় নাম, তা বাপ মা কই থাকে? আছে নাকি এমনিই অন্যের ঘরে বসাই দিয়ে ভাগছে? কি আকাম করছিলা? নরি কিছুটা বিব্রত হলো। শরীফা তাদের থেকে দূরে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছিল, কান খাড়া করে শুনছিল ওদের কথোপকথন। মাজেদা বেগম এহেনের কথা শুনে কিছুটা তেতে উঠল শরীফা হুট করে বলে ওঠে, নওরি এখানে পড়তে আসছে নানু, ওর বাবা মা কেন? এই চুপ, বেয়াদবি শিখছে। বড়দের মুখে মুখে তর্ক। নরি আরও চুপসে গেল। মৌসুমী চোখের ইশারায় শরীফাকে চুপ থাকতে বলল। শরীফাও মাজেদা বেগমের হুঙ্কারময় ধমকে উপায়ন্তর না পেয়ে চুপসে গেল। নরি কামিজের কিছু অংশ শক্ত করে খামচে ধরে আছে। বৈঠক ঘর খুবই নীরব হয়ে গেছে মুহূর্তেই, শুনশান রাতের ন্যায়। এখানে যে কয়েকজন মানুষ উপস্থিত রয়েছে বোঝার জো নেই। পরিবেশ ঠান্ডা হতেই মাজেদা বেগম নরির দিকে তাকিয়ে ফের বলল, কি হইল, চুপ কে? নরি আমতামতা করে বলে, এখানে পড়াশোনা করতে এসেছি নানু। বাপ মা কয় থাকে? কি রে? নরি চুপ বুঝে নিঃশ্বাস নিল। গলায় কথা দলা পাকিয়ে যাচ্ছে। মা নেই আমার। ইরাদ ফোনে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে তার রুমের দিকে ছুটছিল। বৈঠকঘর অতিক্রম করতে গিয়ে নরির কণ্ঠস্বর শুনতে পেল। হঠাৎই ইরাদের পা জোড়া থেমে গেল। চমকে তাকালো সোফায় বসা মানবীর দিকে। সবকিছু বুঝতে বেশ কিছুটা সময় লাগলো তার। এরপর কি মনে করে হাসলো, হেসেই বলল, পরে কথা বলছি, জরুরি কাজে আটকে গেছি। বলেই কল কেটে ফোনটি পকেটে পুরে নিল। নিদ্রর ইরাদের দিকে নজর যেতে নিদ্রর চোখ বড় বড় করে ইরাদেরকে ইশারা দিল। ভাগ্যক্রমে ইরাদও ঠিক তখনই নিদ্রর দিকে তাকিয়েছিল। নিদ্র ইশারায় মাজেদার দিকে দেখালো। ইরাদ ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো। মাজেদা হাই তুলে বলল, ও আচ্ছা, মা ছাড়া পোলাপান এমনি বিগড়াই। বাপ ছাড়া আগে পিছে আর কোনো মেয়ের অভিভাবকও নাই, এমনিই দিন চালাইছো। মাজেদা বেগমের কথাগুলো ডিরেক্ট তীরের মতো লাগলো ইরাদের। কি বলল মাজেদা? সত্যি নরির মা নেই। ভেতরটা হঠাৎ কেমন দুমড়ে মুচড়ে ওঠে। দেরি করলো না, লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল তাদের দিকে। ইরাদের অন্তত মাজেদা বেগমকে বিশ্বাস নেই যে মা হারা মেয়েকে এসব বলতে পারে, তাকে দ্বারা সব সম্ভব। প্রশ্নমুখর আলোচনার মাঝে ব্যাঘাত ঘটালো ইরাদ। একদম নরের বাম পাশে গিয়ে বসলো। এরকম দৃশ্য দেখে মৌসুমীর মাথায় হাত। তার ছেলে কিনা এক অচেনা মেয়ের পাশে বসে। কিছু বলতে গিয়েও পারল না ইরাদের কণ্ঠধ্বনি পেয়ে। কি গো নানু, এত ইন্টারভিউ কিসের? নাতবউ বানাবা নাকি? মাজেদা বেগম চোখ মুখ অসম্ভব কুচকালো। এদিকে ইরাদের এরূপ উক্তিতে নরের হেঁচকি উঠে গেল। আর মৌসুমীর কাশি। নিদ্র দ্রুত ছুটল ডাইনিং টেবিল থেকে পানি আনতে। যেভাবে হাওয়ার বেগে গিয়েছে সেভাবেই হাওয়ার বেগে একটা পানির বোতল নিয়ে আসলো নিদ্র। দ্রুত নরের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা খাও, হেঁচকি চলে যাবে। নরি নিদ্রকে কোনো উত্তর না দিয়েই দ্রুত ভঙ্গিতে পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে কয়েক ঢোক খেয়ে নিল। শরীফা গিয়েছে মৌসুমীকে সামলাতে। ইরাদ নরিকে কোনা কোনা চোখে দেখে মুখ টিপে হাসলো। মাজেদা বেগম তিক্ত স্বরে বলল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তবা তবা। আমার নাতি বউ হইব এই মেয়ে? আমার নাতির জন্য তো রাজকন্যা আনবো আমি। ইরাদ নরির দিকে কোনা কোনা নজরে তাকিয়ে বলে, তাহলে তুমি আরেকজনকে বিব্রত করছো কেন? আমিও তো বলিনি তোমার নাতবউ এখনই রাজকন্যা থেকে রানী হয়ে তোমার রাজার হালে আসবে। নরি পানি মুখে নিয়ে গোল গোল চোখে ইরাদের দিকে তাকালো। ইরাদের নজর এবং কথাবার্তা নরির মাথার উপর দিয়ে গেল। সে দ্রুত নজর ঘুরিয়ে ফেলল। ইরাদ আলতো এসে মিনমিন স্বরে বলে, যতই চোখের নজর ঘুরিয়ে নিন, হৃদয়ের নজর তো ঠিকই এদিকে পড়ে আছে।
ইরাদের কণ্ঠস্বর ছিল অত্যন্ত ধীর, যা মাজেদা বেগম বা মৌসুমী পর্যন্ত পৌঁছালো না। সেই না হয় বুঝলাম, তা তুই মাইয়া মানুষের পাশে পয়সা রয়েছিস কেন? যাতে তোমার ভুলভাল কোনো কথা আমার প্যান্ট ঢিলে না করে। এই সোসাইটিতে যথেষ্ট সম্মানের পাত্র আমি। তুমি না বুঝলে কে বুঝবে আমার সুইটহার্ট নানু? বলতে বলতেই ইরাদ নরির পেছন দিয়ে হাত দিয়ে নিদ্রর পিঠে চিমটি কাটলো। নিদ্র লাফ দিয়ে উঠে ঘাড় বাঁকিয়ে পিছে তাকালো। ইরাদের হাত দেখে নিদ্র মাথা বের করে ইরাদের দিকে তাকালো। ইরাদ হেসে হেসে মাজেদা বেগমকে কথায় ব্যস্ত রাখতে রাখতে নিদ্রর গুলতির দিকে ইশারা করলো। নিদ্র সেই ইশারা বুঝতে পারলেও গুলতি দিয়ে কি করবে সেটা বুঝলো না। তাই কিছু না ভেবে নরির পাশে ছেড়ে ইরাদ এবং নরির মাঝামাঝি যতটুকু ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গায় বসলো। ইরাদ হাসি হাসি মুখ করে খুবই ধীর গলায় বলে, গুলতির সঠিক সময়ে প্রয়োগের সময় এসেছে নিদ্র। যাও, কাজটা সেরে ফেলো। নানুর হাত থেকে নৌরি ফুলকে বাঁচাও। নিদ্র তৎক্ষণাৎ কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝলো। মাজেদা বেগম তখনই বলে ওঠে, ওই তুই শর্ত, আমি ওরে যা ইচ্ছা প্রশ্ন করুম, তোর কি? মৌসুমী তোর পোলারে ক এখান থেকে যাইতে, পরে আমার মাথা গরম হইলে কি করুম বুঝবার পারতছস না। মৌসুমী নিজেকে দমিয়ে রেখে কাটকাট গলায় বলে, ইরাদ বাবা, এখান থেকে যাও, এখানে তোমার কোনো কাজ নেই, আমি বলছি যেতে। ইরাদ যেন কানেই শুনল না, উল্টো আরাম করে বসে সোফায় হেলান দিয়ে বলে, আজ খুব ক্লান্ত আমি। শারিফা, যা তো শরবত বানিয়ে নিয়ে আয়। তুই না পারলেও তোর এই বোনকে বল, আই হ্যাভ নো প্রবলেম। ইরাদের এরূপ তেড়া কথায় মৌসুমী রেগে উঠে দাঁড়ালো। কর্কশ কণ্ঠে ইরাদকে ধমকে উঠল, নিদ্র। সকালে যখন নিজেদের নিয়ে ব্যস্ত, নিদ্র তখন কৌশলে গুলতি নিয়ে কিচেনের একটি গ্লাসের দিকে শুট মারল। ভাগ্যক্রমে গুলতিটি কিচেনের জানালা দিয়ে বেরিয়ে গেছে। নিদ্র হাঁপ ছেড়ে বাঁচল। কাজ ভাঙার শব্দে সকলে কিচেনের দিকে তাকালো। নিদ্র ভালো ছেলের মতো চুপটি মেরে বসে রইল। নরি দেখছে নিদ্র গুলতি মারা, কিন্তু সে বুঝেনি যে নিদ্র কাজ ভাঙবে। কিন্তু এই সময়ে নিদ্রকে কিছু বলার সাহস হলো না নরির। দেখেও চুপ থেকে গেল। মাজেদা বেগম চিন্তিত স্বরে বলে, মৌসুমী, কিসের শব্দ হইল? আয় আমারে ওঠা, দেহি কি হইছে ওইখানে। মৌসুমী কপালে ভাঁজ ফেলে ইতিবাচক মাথা নাড়ায়, অতঃপর মাকে ধরে ওদিকে নিয়ে যায়। মৌসুমী চলে যেতে ইরাদ নরির উদ্দেশ্যে বলল, আপনি দ্রুত বাসায় যান, এখানে আর থাকতে হবে না। নরি উঠে দাঁড়িয়ে বলে, কেন? তিক্ত কথা শোনার ইচ্ছে থাকলে থেকে যান। নরি বিরক্ত হলো। প্রশ্নের উত্তর না দিয়েই উল্টো তেড়া কথা শোনাচ্ছে। এটা কিরকম অভদ্রতা! সোজা উত্তর দেওয়া উচিত ছিল। আমার উত্তর দেওয়ার স্টাইলই এটা। শারিফা, ওনাকে নিয়ে যেত। শারিফা ইতিবাচক মাথা নাড়িয়ে নরির দিকে এগিয়ে গেল। নরিও বিনা বাক্যে শারিফার সাথে চলে গেল। ইরাদ নিদ্রর সাথে হাই ফাইভ করে বলে, গুড জব, তোকে আরো গুলতি কিনে দিব, এখন তুইও যা। ওকে নিদ্র ভাইয়া। বলেই নিদ্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল। ততক্ষণে মাজেদা বেগম বিলাপ করতে করতে বৈঠক ঘরের দিকে আসছিল। বিলায় আইছিল মনে হয়, বাপের সম্পত্তি পাইছে তো, এই জন্য জাল্লা দিয়া আয়সা একখান গেলাস ভাইঙ্গা আবার পলাইছে। অসভ্য বিলায়ের জাত। বৈঠক ঘরে দুজনে এসে চমকালো, কারণ কেউই নেই। মাজেদা বেগম ইয়া বড় হাঁ করে অস্ফুট স্বরে বলল, কই গেল সব? পড়তে বসার পর পর নরির বেশ কয়েকবার নিদ্রর কথা মাথায় এলো। যদিও নিদ্র তার পাশেই বসে আছে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাটা নরিকে ভাবাচ্ছে। পরে মনোযোগ দেওয়া নিদ্রর দিকে এক পলক তাকালো নরি। পরে কি ভেবে বলে, তুমি এখানেই বসে পড়ো নিদ্র, আমি আসছি। নিদ্র চঞ্চল চোখে নরির দিকে তাকিয়ে উপরে নিচে মাথা নাড়ালো। নরি নিদ্রর মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নরি গেল শারিফার রুমে। শারিফা তখন পড়ার ফাঁকে ফাঁকে ফোন চালাচ্ছে। নরি চৌখাটে দাঁড়িয়ে শারিফাকে ডাকলো। শারিফা চমকে মোবাইল বইয়ের নিচে লুকিয়ে নরির দিকে তাকালো। নরি আলতো স্বরে বলল, নেক্সট বা মুভ জাতীয় ব্যথার মলম আছে? আছে আম্মুর কাছে, আমার কাছেও একটা নেক্সট রয়েছে। কেন? একটু দরকার, দেবে? কেন আপু, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু সময়ের তো আশ্বাস নেই। শারিফা আর কথা না বাড়িয়ে ড্রয়ার থেকে নেক্সট বের করে ফেললো। শারিফা সেটা নরির হাতে ধরিয়ে দিতে দিতে গিয়ে বলল, বুঝেছি, অ্যাডমিশনের জন্য তো প্রচুর পড়াশোনা, মাঝে মধ্যে মাথা ব্যথাও উঠতে পারে, প্রবলেম নেই, এটা তোমার কাছে রেখে দিতে পারো, আমার এসব লাগে না।
নরিকে সেভাবে কিছু উল্লেখ করলো না এবং শারিফার কথার উত্তরেও কিছু বলার প্রয়োজন বোধ করলো না। মুচকি হেসে নিক্সটি নিয়ে চলে গেল। নিদ্র হাতে চোট আমটি নিয়ে বসে আছে। পড়ায় মনোযোগ নেই তার, বরং আমটি খাওয়ার জন্য মনে তীব্র এক আকাঙ্ক্ষা এবং উত্তেজনা তৈরি হয়েছে। নরের অনুপস্থিতিতে সারা ঘর খুঁজে অবশেষে তার স্বাদের আমটি পেয়েছে। নরের উপস্থিতি টের পেলে নিদ্র চট করে আমটি লুকিয়ে ফেলল। নরি চেয়ারে বসতে বসতে বলল, দেখি নিদ্র, এদিকে ফিরো। নিদ্র চমকে নরের দিকে তাকায়। নরি এক পলক নিদ্রর দিকে তাকিয়ে বিনা বাক্যে নিদ্র চেয়ার টেনে নিজের দিকে ফেরালো। নিদ্র বড় বড় চোখে নরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? সেটা তো তুমি বলবে। ব্যথা কোথায় কোথায় পেয়েছো সেটা বলো। নিদ্র আকাশসম বিস্ময় নিয়ে নরের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, তুমি কি করে বুঝলে নরিফুল? যেভাবে বসেছিলে কিছুটা ধারণা হয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে নিশ্চিত হয়ে গেলাম। এখন বলো, ব্যথা কোথায় পেয়েছো আমায় বলো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। নিদ্র মুখ ছোট করে হাঁটুতে এবং ডান কনুইয়ে দেখিয়ে বলে। দুই জায়গায় নীলচে ভাব ফুটে উঠেছে, যা দেখে নরি চমকে উঠল। কি নিদ্র, পড়ে যাওয়ার কথা কাউকে বলনি কেন? ভয় পেয়েছিলাম, সুযোগও হয়নি, তবে বাথরুমে গিয়ে পানি দিয়েছি ব্যথার জায়গাগুলোতে। নরি তড়িৎ গতিতে নিক্সের মুখটা খুলে ফেলল। নিদ্র ব্যথার জায়গাতে অতি যত্ন সহকারে মলম লাগিয়ে দিতে দিতে বলে, এটা অন্যায়। ব্যথা পেলে তোমার অবশ্যই বলতে হবে, পরবর্তীতে আর লুকাবে না, ঠিক আছে? নিদ্র ইতিবাচক মাথা নাড়ায়। কিছুক্ষণ নীরবতা চলল। হঠাৎ নিদ্র বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।